পারবেন যে একটা লাইভ লিঙ্কে আছে। ওকে ওকে সো আমরা অলরেডি লাইভে গেছি, বাট এটা লাইভ লিঙ্কে আর কি, একটা 3 মিনিট 2 মিনিট 49 সেকেন্ড কিউ, এরপরে আমরা সরাসরি ইয়েতে যাবো আর কি। সো মুরাদ ভাই, জাস্ট শুরু করার আগে একটু বলে নিই, আমি একটু ক্যাজুয়াল, সো আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। আর আপনাকে বোধহয় ওই যে টপিকসগুলি পাঠানো হয়েছে, রাইট? টপিকসগুলো অ্যাকচুয়ালি আই ডিডন্ট হ্যাভ ইট। আমার মনে হয় যে আমার হোয়াটসঅ্যাপে ওকে ওকে না, আমি এখনো পাইনি কোনো টপিকস। ওকে, ক্যান আই ফরওয়ার্ড ইউ? আমি আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে লেট মি প্লিজ। চেক। ইয়েপ, সো ইউ আর 01738053750। দ্যাটস মি, ইয়েস দ্যাট মি। আমি পাঠাচ্ছি এখনই আবার। ইয়েস, ওকে ওকে। Murat, hello. Oh. Okay. All right. We have 25 seconds. Unmute. ভাইয়া মিউটে আছেন বোধহয়। Okay. Bro, you are on mute probably. হ্যাঁ, ওকে। ভাইয়া কি রেডি? ইয়েস। ওকে, লেট মি স্টার্ট দ্য লাইভ অন দ্য পেজ। এটা রেডি আছে, আমি জাস্ট উই হ্যাভ অলরেডি ফিউ ভিউয়ার্স। আপনার পেজও মনে হয় আছে অলরেডি। ওকে, অলরাইট। গুগল লাভ। হ্যালো, ওয়েলকাম টু লাইভ আপনাদের সবাইকে। ওয়েলকাম টু মাই লাইভ, দ্য পলিটিকেশন লাইভ। এবং আমাদের সাথে আজকে আছেন একজন স্পেশাল গেস্ট, মুরাদ ভাই, ডক্টর মুরাদ হাসান এমপি, এবং উনি আমাদের সাথে লাইভ রোস্ট করবেন কিছু মানুষকে, এবং যাদেরকে আমরা অনেক কিছুই বলি, বাট এন্ড অফ দ্য ডে আজকে উনি আমাদের হয়ে তাদেরকে রোস্ট করবেন, এবং কাদেরকে সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। সো লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট ফার্স্ট। আমাদের গেস্ট হচ্ছেন এই মুহূর্তে মুরাদ ভাই। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর কামিং টু আওয়ার লাইফ। ভালো আছেন? হ্যাঁ, আমি আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে তুমি করে বলবেন ডেফিনেটলি, আমি অনেক ছোট। অ্যান্ড মুরাদ ভাই, আই এম এ ভেরি ক্যাজুয়াল পারসন, এবং আমাদের লাইফটা হবে ক্যাজুয়াল। উই উইল রোস্ট
বেসড অন সাম লজিক্স, বেসড অন সাম কাইন্ড অফ এখন যে জিনিসটা বাংলাদেশে চলছে, অ্যান্ড ইউ হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ অ্যাবাউট দ্যাট। আপনি এই ব্যাপারে অনেক সোচ্চার ছিলেন লাস্ট ফিউ উইকস, অ্যান্ড দেন আমার মনে হয় সেই হিটটাও আপনি পেয়েছেন ওভার অনলাইন। তো আমরা এগুলি নিয়ে কথা বলবো, দিজ আর আওয়ার মেইন টপিক। তবে স্টার্টিংয়ে মুরাদ ভাই, আমি জাস্ট আপনাকে একটা একটা ফলো থ্রু করার জন্য আমি কিছু একটা বলবো। আমাদের মেইন টপিকটা হচ্ছে যে আমাদের খালেদা জিয়ার অসুস্থতা, আমাদের ওয়ান অফ দ্য মেইন টপিক টুডে। সো একজন ডাক্তার হিসেবে দিস ইজ, এটা ধরেন আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করছি, আই নো দ্যাট আপনি একজন ডাক্তার, অ্যান্ড ইন দ্যাট ওয়ে আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই যে লিভার সিরোসিস কেন হয়? দিস ইজ দ্য ফার্স্ট থিং আই ওয়ান্ট টু নো বিফোর আই স্টার্ট এনিথিং। লিভার সিরোসিসটা কেন হয়? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ম্যাটার? আপনি তো একজন ডাক্তার। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি বেগম জিয়া, উনি জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী। উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, যদিও তার যোগ্যতার মাপকাঠিতে বিবেচনায় আনলে প্রশ্নবিদ্ধ হতে পারে। আমি সেই আলোচনায় যাচ্ছি না। আপনি আমাকে যে স্ট্রেট ওয়ে কোয়েশ্চেনটা করেছেন, কোয়েশ্চেনটা হলো যে ওয়াই লিভার সিরোসিস, মানে বেগম জিয়ার লিভার সিরোসিসটা কেন হলো। তো আমি একজন ডাক্তার হিসেবে, মানে আমি এমবিবিএস পাস করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। এরপরে আমি ঢাকা মেডিকেল কলেজে আমি প্লাস্টিক সার্জারিতে কাজ করেছি হসপিটালে অ্যারাউন্ড 2 years আফটার, আন্ডার দ্য প্রফেসরশিপ। এটা হচ্ছে প্রফেসর শাফকাত হোসেন খন্দকার স্যার। উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য পাইনিয়ার প্লাস্টিক সার্জন। বাট আমার অনেক স্বপ্ন ছিল যে আমি প্লাস্টিক সার্জন হব, কিন্তু এটা হওয়ার জন্য যে ধৈর্য এবং পরিশ্রম করা দরকার সেটা আমার কাছে করা সম্ভব ছিল না, কারণ আমি এমপি হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম। তো এখন যেটা হলো যে পরে আমি যেটা করেছি সেটা হলো অনকোলজি, অর্থাৎ ক্যান্সার ডিজিজের উপরে পোস্ট গ্র্যাজুয়েশন, যেটাকে আমরা বলি অনকোলজি। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আপনারা অনেকে হয়তো পিজি হসপিটাল বলে থাকেন, বাট এই নামে কোনো হসপিটাল আসলে নাই বাংলাদেশে। এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি, BSMMU। তো এখন যেটা হলো যে এই ভদ্র মহিলা যেটাতে আক্রান্ত হয়েছেন সেটা হচ্ছে লিভার ডিজিজ। অ্যাকচুয়ালি এটা আমরা কেউ বলতেছি যে এটা ক্যান্সার মিনস এটা হেপাটোসেলুলার কার্সিনোমা। এখানে ডাক্তার মামুন আল মাহতাব, অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব শপিং ভাই তাকে ভালো হতো। উনি হেপাটোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে, বা অন্য কোনো হেপাটোলজিস্ট থাকলে বোধহয় আরও ভালো হতো, বা অনকোলজিস্ট। আমি নিজে যেহেতু অনকোলজিস্ট, আমার বক্তব্যটা হলো যে ওনার অ্যালকোহলিক, এই যে একটা শব্দ, মানে অ্যালকোহল গ্রহণ করার প্রবণতাটা অনেক বেশি ছিল। আপনি কি খেয়াল করলে দেখবেন যে ওনার বাসায় ফ্রিজের মধ্যে, এটা ছবিগুলো ভাইরাল আছে। এটা আমি ডাক্তার মুরাদ হাসান হিসেবে যদি বলি, অনেকেই বলবে যে ভাই আপনি তো আওয়ামী লীগ করেন, আপনি তো আওয়ামী লীগের এমপি, আপনি তো আওয়ামী লীগের মন্ত্রী, আপনি তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান তুল্য, বা এই সমস্ত অনেক কথা আসতে পারে। কিন্তু যেটা সত্য, এটা সত্যই ভাইয়া। এটাকে আমি কিন্তু চাইলেই হাইড করতে পারবো না, ঢেকে রাখতে পারবো না। যেমন চাপ দিয়ে মাছ ঢাকা যায় না। তো বেগম জিয়া একজন মানে মদ্যপ, আমি সরি টু সে, উনি প্রচুর অ্যালকোহল গ্রহণ করতেন। উনি সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ জেগে থাকতেন, আপনি খেয়াল করলে দেখবেন যে ওনার হাঁটা চলার মধ্যে, যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি যখন কোথাও গিয়ে বসতেন তার আগে 2টা করে স্প্রে, মানে দামি একটা ফ্র্যাগ্রেন্স বলবো নাকি এটাকে বলবো পারফিউম, কলোনিয়া, উনি একদম ওই যে 2টা করে লোক তার বডিগার্ডরা, যেখানে উনি যেতেন, উনি তো মহারানী ছিলেন, মহারানীর মতো যেতেন। মহারানীর মতো যদিও খোড়ায় হাঁটতেন আর কি। আপনি জানেন যে ডান পা, মানে হাঁটুতে তার সার্জারি করা। তো এটা আমেরিকা এবং সৌদি আরবে উনি একাধিকবার সার্জারি করেছেন। বাই দ্য ওয়ে, তো উনি আসলে এই যে অ্যালকোহলটা অতিরিক্ত গ্রহণ করার ফলে তার লিভার সিরোসিস নামক যে প্রবলেমটা হয়েছে, এটাকে আমরা এক ধরনের হেপাটোসেলুলার কার্সিনোমা বলি, লিভার ক্যান্সার। অ্যাকচুয়ালি উনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু আমাদের যেটা পেইন, যে উনি বারবার বলছেন উনি লন্ডনে যে ওনার ছেলের কাছে যে ট্রিটমেন্ট করতে চান। তো আমার বক্তব্য হচ্ছে, তারেক রহমান সাহেব কি একজন ডক্টর? ইজ হি এ মেডিকেল ডক্টর? আই জাস্ট ওয়ান্ট টু নো। অথবা তার যে ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড ছিল, আরাফাত সাহেব,
উনি অ্যাডিকশন করতে করতে Yeah, we all know that. ব্যাংককে মৃত্যুবরণ করেছে। তো Mhm. এখন যেটা হলো যে আসলে বললে হয়তো বলবেন যে আপনি হয়তো একটা দলের, একটা আদর্শের, একটা আপনি জাতির পিতার আদর্শকে, দর্শনকে, চেতনাকে আপনি ধারণ করেন, বহন করেন, আপনি মুক্তিযোদ্ধা সন্তান, আপনি তো এভাবেই কথা বলবেন। তো দেখেন, আমরা যদি সত্যি কথা না বলি, তাহলে সত্যি কথাটা কে বলবে? Exactly. এটা আমার প্রশ্ন। Exactly. Exactly. Okay. কাউকে না কাউকে তো সত্যি কথাটা বলতে হবে। ওকে, ফলোয়িং আপ উইথ দ্যাট কোয়েশ্চেন, যে একটা মানুষ কতদিন, মানে হাউ লং, মানে কতদিন ধরে আপনার যদি ড্রিঙ্ক করে বা অ্যালকোহলের প্রতি একটা অ্যাডিকশন থাকে, তাহলে এই লিভারের এই প্রবলেমগুলি হয় বা লিভার সিরোসিস হয়? হাউ, মানে কি 10 বছর, 5 বছর, 1 বছর ডিউরেশনটা? বেগম জিয়ার বয়স তো 76 বছর, ওকে, কেউ বলে ইয়া, 77 বছর। আমি উইথ ডিউ রেসপেক্ট, মানে উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, Obviously. তার জন্মদিনটা কবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। একটু কনফিউজিং আগস্ট এটা। মাসে, হ্যাঁ, আমরা কনফিউজ, এটা সমগ্র জাতি কনফিউজ, Yeah. বিশ্ব কনফিউজ। কজ উনি নিজেই নিজের মানে দেখেন, উনি যখন একবার ক্লাস 5-এ পড়ে, তাহলে দেখা যাচ্ছে ওখানে তার জন্মসাল একটা, আবার এইটে জন্মসাল আরেকটা, আবার এসএসসিতে জন্মসাল আরেকটা, আবার মহান জাতীয় সংসদের ফর্ম ফিল আপ করেছে। মানে উনি মানে কি বলে এটাকে, স্বশিক্ষিত। She just loves birthdays, I think. ইয়াস, মানে উনি 15ই আগস্টে কেক কাটতে এত ভালোবাসতেন। কারণটা হচ্ছে কি, ওনার জন্মই আজন্মের পাপ। আমি আসলে তাকে মানে ছোট করে আমার কোনো লাভ নাই। আমি একটা শব্দ বলি এই জন্য, যে জন্মই আজন্মের পাপ। এটা হলো এরকম, বেগম জিয়ার ক্ষেত্রে এটা খুব ভালোভাবে প্রযোজ্য হয়। আর এটা হলো জিয়াউর রহমান সাহেব, ওনার সম্পর্কে আমি বলতে চাই না। আর খন্দকার মুস্তাক, এদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আর যারা কর্নেল ফারুক, সো উনি কি অলমোস্ট এন্টায়ার লাইফই ড্রিঙ্ক করেছেন, অ্যালকোহল সেবন করেছেন? আই থিঙ্ক সো, কজ উনি দিনাজপুরে তো তার বাবার বাড়ি, ওনারা চা বাগানে, তার বাবা চা বাগানে চাকরি করতেন এবং তার মা একজন লক্ষ্মীরানী ছিলেন। তো ওখানে তো ড্রিঙ্ক করা ছাড়া ওইটা বাইজি নাচ, এবং জিয়াউর রহমান সাহেব পাকিস্তান থেকে যখন বাংলাদেশে স্পাই হিসেবে প্রেরিত হলেন, তখন ওই বাইজি নাচ দেখার জন্যই কিন্তু ওই দিনাজপুরের চা বাগানে গিয়েছিলেন। ঠিক আছে, ওই চা বাগানের চাকরি করতেন হচ্ছে বেগম জিয়ার বাবা, এবং বেগম জিয়ার মা ছিলেন, বললামই তো, লক্ষ্মী রানী। তো এখানে কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না শুনতে, কারণ অবভিয়াসলি। পরিস্থিতি বা আপনি ছোট মানুষ, আপনি জানলেন কেমনে? তো ভাই, ইতিহাস জানার জন্য তো ছোট আর বড় হওয়ার দরকার নেই। আমার No. বক্তব্য হলো, ইতিহাস তো ইতিহাস, এটা সূর্যের আলোর মতো। Okay. The reason why I'm asking this, মানে কতদিন ছিল বা কতদিন ধরে অ্যালকোহলের উপর অ্যাডিকশন ছিল, বিকজ দ্য থার্ড কোয়েশ্চেন ইজ, বিএনপির নেতা কর্মীদের মধ্যে উনার যে, মানে খালেদা জিয়ার যে লিভার সিরোসিস হয়েছে, এইটা হাইড করার যে প্রবণতা, ওয়াই ইটস হ্যাপেনিং ইউ থিঙ্ক? আমার মতে, বা আপনার কি মনে হয় যে, কারণ বিএনপির সাথে জামাত, শিবির বা হেফাজতের যে একটা ইয়ে আছে, এবং ধর্মকে ব্যবহার করে তারা যে রাজনীতিটা করে, সেক্ষেত্রে যখন খালেদা জিয়ার এই ড্রিঙ্কিং অ্যালকোহল প্রবলেমটা, মদ খাওয়ার প্রবলেমটা যদি সামনে চলে আসে, হুইচ ইজ অ্যাকর্ডিং টু ইসলাম ইজ হারাম, মানে মদ খাওয়া হারাম, অ্যালকোহল অবভিয়াসলি হারাম। সো এটা সামনে চলে আসবে দেখে কি ওনারা হাইড করতে চাইছিলেন যে লিভার সিরোসিস হয়েছে, বা প্রথম অবস্থায় হাইড করতে চাইছিলেন? এখন তো তাদের ডাক্তাররাই বলেছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক, ওয়াই দে ওয়্যার ট্রাইং টু হাইড দিস, অল দিস ইনফরমেশন, অল দিস মেডিকেল ইনফরমেশন? আসলে কি, আমি তো আপনাকে আগেই বললাম যে শাক দিয়ে কি আসলে মাছ ঢেকে রাখা যায়? এখন আপনি বেগম জিয়ার ডক্টররা, যেমন আমি বলি প্রফেসর জাহিদ, যিনি গভর্নর সন্তান, উনি একজন বিএনপির বড় নেতা, এবং উনি আমার জানা মতে বিএনপির বাংলাদেশ, মানে ওদের যে মানে স্টিয়ারিং কমিটি বা স্ট্যান্ডিং কমিটি, ওটার উনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এবং উনি বিএম এর সেক্রেটারি ছিলেন, বা ড্যাবের সেক্রেটারি, মানে মহাসচিব বা সাধারণ সম্পাদক। তো উনি নিজেই তো বলছেন যে উনি ক্যান্সারে আক্রান্ত, লিভার ক্যান্সারে। তো আমি যদি ধরেই নিই, উনি এফসিপিএস পড়া একজন ডক্টর, যদি উনি ইউরোলজিস্ট, মানে উনি মূত্রথলি এবং ওই ট্র্যাক সম্পর্কে ভালো জানেন, বাট ক্যান্সার রিলেটেড বিষয়গুলো আমরা একটু তার চেয়ে ভালো জানি আর কি। যদিও উনি আমাকে খুব ভালো করে চিনেন, ওনার বাড়ি হলো গফরগাঁও, ময়মনসিং, আমার বাড়ি হচ্ছে জামালপুর। তো বৃহত্তর ময়মনসিংহের সন্তান হিসেবে যদি ধরি, তো জাহিদ সাহেবকে যদি প্রশ্ন করি যে বেগম জিয়ার এই হেপাটোসেলুলার কার্সিনোমা ও লিভার সিরোসিস বা এই যে লিভার ক্যান্সার, এটা হওয়ার কারণটা কি, আপনি সত্যি কথাটা বলবেন প্রিয় জাহিদ ভাই?
তো আপনি তো আমাদের ময়মনসিংহের সন্তান, ময়মনসিংহের সন্তানরা তো মিথ্যা কথা বলার কথা না। সৈয়দ নজরুল ইসলামের মতো মহান জাতীয় চার নেতার প্রথম নামটি যার, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান কারাগারে ছিল, তখন মুজিবনগর সরকারের নিযুক্ত প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। তো ওই এলাকার সন্তান হিসেবে আমি যদি প্রশ্নটা করি যে আপনি জাহিদ ভাই, এটা ওই বেগম জিয়া যে একজন অ্যালকোহলিক, এটা স্বীকার করলে কি জাতি বা মানে কি সত্য পাবে? বরং সত্যটা বললে জাতি শান্তি পাবে। এই যে বিভ্রান্তি, এই যে তারেক রহমানের কাছে যায়া লন্ডনে চিকিৎসার নামে অপরাজনীতি করার অপচেষ্টা, আর রিপিট করি, অপরাজনীতি করার অপচেষ্টা, এগুলো তো অনেক করতে ভাই। আর কত? 80-র দশকে করলেন, 90-এর দশকে করলেন, সবশেষ 2001-এর 1 অক্টোবরের নির্বাচনের পর থেকে 2006 পর্যন্ত করলেন। এরপরে আর কত? মানে কি 2000, এখন তো এই প্রজন্ম, আমরা যারা মহান মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছি এবং আমার সন্তানেরা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের সামনে এই ধরনের বাটপারি আর কত? মানে মানুষের তো একটা সীমা থাকা উচিত, লিমিট থাকা উচিত। আচ্ছা মুরাদ ভাই, কোনো কিছু কেউ পছন্দ করে না ভাইয়া। এখন এখন যেটা মানে ধরেন মানে খালেদা জিয়ার যে অসুস্থতা এবং সেটার যে ট্রিটমেন্ট, আপনার কি মনে হয় না যে বিএনপি, আল্লাহ না করুক, খালেদা জিয়া 3 দিন বারের প্রধানমন্ত্রী, অ্যাটলিস্ট ওনার একটা সম্মান, একটা ন্যূনতম সম্মান হলেও থাকবে বা থাকা উচিত। তো বিএনপি কি সেই সম্মানটা নষ্ট করে দিচ্ছে না? উনি মারা যাওয়ার আগেই উনাকে মেরে ফেলা হচ্ছে। আমি তো শুনেছি ঢাকায় গায়েবী যেভাবে জানাজা করে বা ওই মানুষ মারা গায়েবানা জানাজা টাইপের কিছু একটা মিছিলও বের হয়েছিল, জিকির করতে করতে ডেড বডি নিয়ে যাওয়ার সময় কবরস্থানে, সেটাও হয়েছে। সো খালেদা জিয়া মারা যাওয়ার আগে উনাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে কেন? মানে ওয়াই? মানে আসলে মানে যখন দেখেন ভাইয়া, আপনি ধরেন একজন, আপনি তো একজন নাগরিক এই বাংলাদেশে, তাই না? অবভিয়াসলি আপনি, আপনার একটা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, আপনি জব করতে পারেন, আপনি বিজনেস করতে পারেন, আপনি যে কোনো কিছু আপনার প্রফেশন হিসেবে আপনি বেছে নিতেই পারেন। যেমন আমি ডাক্তার, আমার প্রফেশন হওয়া উচিত ডাক্তারি। এখন যদি আপনি বলেন যে ভাই আপনি তো রাজনৈতিক কর্মী, একদম সঠিক। আপনি আবার এটাও বলতে পারেন আপনি তো পাবলিক ফিগার বা জনপ্রতিনিধি, হ্যাঁ এটা সঠিক। তো আমার বক্তব্যটা হলো যে এরা বেছে নিয়েছে হচ্ছে পুঁজি হিসেবে। পুঁজি বোঝেন? মানে আপনার যখন অর্থ সঞ্চয় সব শেষ হয়ে যাবে, তখন আপনি একটা পোটলার মতো একটা পুঁজি নিয়ে ঘুরবেন। তো এদের পুঁজিটা হইতেছে বেগম জিয়া। তো ফখরুল ইসলাম তো রাজাকারের ছেলে, তোরা তো কেউ বিশ্বাস করে না। কারণ বেগম জিয়া যে একজন মানে লক্ষ্মী রানীর মেয়ে, এটাও তো কেউ ভুলে যায় না। তো আমার বক্তব্যটা হচ্ছে যে বেগম জিয়াকে নিয়ে আমি বেশি ছোট করে আমার লাভ নেই, বড় করেও লাভ নেই। ইতিহাস, আমি তো বললাম সূর্যের আলোর মতো, আপনি কি ঢেকে রাখতে পারবেন মেঘ দিয়ে? তো কোনোদিন মেঘ পাবে। এক্স্যাক্টলি। তো আমার বক্তব্য হচ্ছে বেগম জিয়ার প্রতি আমার করুণা জানানো ছাড়া এবং তার জন্য দোয়া প্রার্থনা করার ছাড়া আমাদের কারণেই কিছু করার নেই। বাট বিএনপির নেতা কর্মীরা কেন তাকে আগে ভাগে মেরে ফেলছেন? আমি এটাই জিজ্ঞেস করছি। মানে ইভেন উই আর ফিলিং সিম্প্যাথেটিক ফর হার। ওরা এই দেশটাকে একটা অস্থিতিশীলতার মধ্যে আনতে চায়, এক ধরনের নৈরাজ্য তৈরি করতে চায়, এবং এই সমস্ত ফালতু নোংরামির মাধ্যমে সরকার, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারকে তারা ব্যর্থতায় পর্যবসিত করতে চায় এবং বাংলাদেশের ক্ষমতা দখল করে তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্নে বিভোর একটি বেকুব একটা দল, এর নাম হচ্ছে যার কোনো অস্তিত্ব নাই, ক্যান্টনমেন্টের সেনা সমিতি থেকে যাদের জন্ম, এদেরকে দিয়ে আপনি কি আশা করেন ভাইয়া? কি আশা করেন? যাতে কি আশা করেন? এটার সাথে, এই খালেদা জিয়ার অসুস্থতার সাথে কারেন্ট যে আন্দোলন একটা চলছে, ওইটার ওরা কানেক্ট করার চেষ্টা করেছে কোনো হাফ পাস আন্দোলন, যেটার সাথে আপনিও মানে সলিডারিটি ইয়ে করেছেন। হাফ পাস আন্দোলন ছাত্রছাত্রীদের, অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের আন্দোলন, এই বুড়ারা কি করে, আই মিন এই you know what I mean, right? Why they're trying to exploit the kids, the children? অ্যাকচুয়ালি আপনি কি একটু স্মরণ করে দিই ভাইয়া, আপনার মনে আছে যখন আপনার ওই যে দুইটা বাচ্চা স্কুল স্টুডেন্ট মারা গেল, ঠিক ওই যে র্যাডিসন যে একটা 5 স্টার হোটেল আছে আর্মিতে, ওই হোটেলের উল্টা পাশে একটা বাস মেরে দিল দুটো বাচ্চাকে, স্পট ডেথ হয়ে গেল। তখন কিন্তু সারা বাংলাদেশের শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছিল, নট অনলি ইন ঢাকা, অল ওভার দ্য কান্ট্রি।
সারা বাংলাদেশ। এবং আমাদের একজন মাননীয় মন্ত্রী উনি একটু মানে এই বিষয়টা নিয়ে একটু মানে হাসি দিয়েছে। তো হাসি দেওয়ার ফলে তার মন্ত্রিত্বগিরি কিন্তু চলে যাচ্ছে এবং তাকে কিন্তু ক্ষমা চাইতে এসে যাচ্ছে। আমি এটা যেটা বলতে চাই, আজকে যে শিক্ষার্থীরা, যে শিশুরা, আমাদের সন্তানেরা, উইথ ডিউ রেসপেক্ট, আমরা ওরা যখন রাজপথে নামছে না, আমার বাচ্চাও কিন্তু ওদের সমান। মানে আমার মেয়ে এক্স্যাক্টলি। রাজনা, ও এখন সামনের বছর ও লেভেল পরীক্ষা দিবে, অর্থাৎ এসএসসি দিবে। আমার ছেলে ও ক্লাস 5-এ উঠবে। তো এখন আমরা তো ওদেরকে লালন করি, ধারণ করি, বহন করি। আমরা ওদেরকে একদম মানে বাবার বলি যে দেখো তোমরা সাব্বাস যাচ্ছ। এটার সাথে তো সরকার দ্বিমত করে নাই, সরকার দ্বিমত করে নাই তো। আমি তো সবার আগে বলছি এক্স্যাক্টলি। আমি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমি একাত্মতা ঘোষণা করেছি। এবং এটা বলার কারণে আমাকে একজন বড় মন্ত্রী, নাম বলা যাবে না, নাম বললে আমার রাজনীতিতে অসুবিধা হবে, সেই বড় মন্ত্রী আমাকে সংসদে বললেন, এই এটা বলবো আমি, তো তুমি তো আগেই বলে বসলা। তাই আমি বললাম যে সাংবাদিক ভাই বোনেরা যদি প্রশ্ন করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রশ্নে আপনার মতামতটা কি, হ্যাঁ। তা আমি বলেছি আমি তাদের সাথে একমত। কেন? যে আমি যখন ছোট ছিলাম, আমি তো জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি 1989 সাল থেকে আমি ঢাকায় থাকি। আমি নটরডেম কলেজের ছাত্র। আমি অনেক বাসে উঠেছি, হাফাড়া 6 নাম্বার বাস। আমি জানি না আপনি এটা জানেন কিনা। 6 নাম্বার বাস। আপনি মালিবাগ, শান্তিনগর, মৌচাক, ফার্মগেট, মগবাজার, স্টাচর এই এলাকায় যদি যাতায়াত করে থাকতেন, টেম্পো কিংবা বাস, 6 নাম্বার বাস, অর্ধেক ভাড়া নিত। জাস্ট আমাদের স্টুডেন্ট পাসটা দেখাতে হতো। যেমন আমি নটরডেমিয়ান, আমি নটরডেম কলেজের পাস দেখাতাম। দেখালে ওরা আমাকে কিন্তু মানে ধরেন 3 টাকা ভাড়া 1.5 টাকা নিত, 4 টাকা ভাড়া 2 টাকা নিত, 6 টাকা ভাড়া 3 টাকা নিত, 10 টাকা ভাড়া 5 টাকা। এটা কিন্তু স্টুডেন্টদের পাস ছিল। আমি কিন্তু এটা 80 থেকে এবং 90-এর প্রথম দিকের কথা বলছি। তো এই ট্রেনটা কিন্তু নতুন না, এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন, আমাদের সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের চাচা উনিও জানেন। এটা জানেন না এমন কেউ বাংলাদেশে নাই, ঢাকায় নাই। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা, ওরা যারা এই আন্দোলনটি করছে, আমি মনে করি ওদের দাবিটি যৌক্তিক, অলরেডি সরকার সেটা মেনে নিয়েছে। এখন আবার ওরা নতুন নতুন কিছু দাবি উত্থাপন করছে। তো আমরা কনফিউজ, উই আর নট শিওর। আমি বলি না যে আমরা এই ব্যাপারে নিশ্চিত। ওরা কিছু কিছু নতুন ইস্যুর কথা বলছে, যেটা আমাদের কাছে কনফিউজিং না। তো আমরা একটু দেখব, একটু অবজার্ভ করবো, যে আসলে তারা মনিটরিং করবো যে আসলে ওরা কি বলতে চায়। ওরা কি আন্দোলনের নামে বাংলাদেশের বা ঢাকা রাজধানীকে অস্থিতিশীল করে কোনো বিএনপি জামাতের হাতে অস্ত্র তুলে দিতে চায়, নাকি ওরা বাংলাদেশে শান্তি, সৌহার্দ্যপূর্ণ এবং নৈরাজ্য বিবর্জিত একটি দেশ হিসেবে দেখতে চায়? আপনার কি মনে হয় যে সড়ক আন্দোলনের সময় যেভাবে নুরুল হক নুরু এবং বিএনপি এবং জামাত ওরা যেভাবে ওদের আন্দোলনটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করেছিল এবং করেছিল, ঠিক একই কাজটাই আবার করতে চাচ্ছে, কিন্তু এবার টপিকটা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা, রাইট? না, এখন যে নুরু ভিপি এগুলো তো এখন ইউটিউব বেস। আপনি যে নামটা বলছেন, এই নামটা মানে পুরাই সময় নষ্ট, মানে ওয়েস্ট অফ টাইম ভাইয়া। আই এম সরি টু সে, আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন্টারেস্টেড টু টক রিগার্ডিং দ্যাট কাইন্ড অফ স্টুপিড, বিকজ ওর মতো একটা মানে ননসেন্স আমার মনে হয় না বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে কেউ এসেছে। আমরা অনেক ছাত্রলীগের নেতৃত্ব দেখছি, কোনো কোনো সময় ছাত্র দল বা ওই যে কি বলি লেফটিস্ট বা যে আরো অনেক নেতা টেতা আছেন, নাম বলে ওদেরকে বড় করতে চাচ্ছি না। আমি নাম বললে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। তো ওই ভাইরাল আমি কাউকে করতে চাচ্ছি না। আপনি যার নাম বললেন এই নুরু, I call him a clown. ক্লাউন। Clown. এবং ও একটার পর একটা এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে এবং এমন ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করে। আমার বক্তব্য হচ্ছে, তোমার মায়ের বয়স কত গুরু সাহেব? তোমার মায়ের বয়স কত আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বয়স কত? আমি তো বলি প্রকাশ্যে যে মাননীয় প্রধানমন্ত্রী 1947 সালে জন্মগ্রহণ করেছেন, 28শে সেপ্টেম্বর। আমার মায়ের চেয়েও 1 বছর 1 মাস 2 মাসের বড়। তো তুমি নুরু সাহেব, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথাকথিত ভিপি,
তোমার মতো তথাকথিত ভিপিকে তো কেউ কাউন্টে নিতে চায় না, তোমার কোনো কাউন্টে নেওয়ার মতো যোগ্যতা নাইও আলটিমেটলি। তোমার তো দেখায় যে একটা কাউন্টের মতো, তুমি গুলিস্তানে 0 পয়েন্টে হকারের মতো কৃমির ওষুধ বেচতে তোমাকে মানাবে না। রাজনীতির খাতায় নাম লেখার মতো অত যোগ্যতা তোমার। সো এই ক্লাউনটাকে সবসময় ইউজ করে কেন বিএনপি জামাতেরা? আমি ডোন্ট দে ফিল এম্বারাসড? ওদের পুঁজি নাই তো ব্যাংকে। আপনি যদি অ্যাকাউন্ট করতে চান ভাইয়া, আপনার কিছু টাকা লাগবে, মিনিমাম 5,000 টাকা দিচ্ছে, দিলে ব্যাংক আপনাকে অ্যাকাউন্ট খুলতে দিবে না। আর ওদের 5,000 টাকাও নেই। আল্লাহ। এদের না, আমি কিন্তু এটা মানে আমি কিন্তু ইঙ্গিত করতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ওদের তো হ্যাঁ, টাকা টাকা আছে, এক্স্যাক্টলি। কালো টাকা আছে, প্রচুর লুটপাট করা টাকা আছে, জনগণের অর্থ আত্মসাৎ করা টাকা আছে। বিদেশ থেকে এতিমখানার নামে এই বেগম জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া অরফানেজ ট্রাস্ট আমরা ভুলে যাই নাই। টাকা থেকে আসে, হ্যাঁ, সৌদি আরব, মিডল ইস্ট, কি নামে দিয়েছে তাকে? জিয়া অরফানেজ ট্রাস্ট। 10 বছরের সশ্রম কারাদণ্ড ভোগী হচ্ছে বেগম জিয়ার নিজে এবং তার পুত্র তারেক রহমান, কুলাঙ্গার তারেক। তো আমরা তো এগুলো ভুলে যাই নাই। অবভিয়াসলি বাচ্চায় কথা বলতে পারবো না। আজকে যারা ওই যে কি নাম বলে, ওই আমেরিকা একটা ইলিয়াস নামে একটা কুকুর ছানাকে ওরা পায়, এই কুকুর ছানা মায়ের পর মায়ের খায়, তারপরে বলতে দিস আর জাস্ট কন্টেন্ট মেকার। লন টেনিস প্লেয়ার আই নো করে না, ওরকম ক্যাপ করে ট্যাক্সি ক্যাবের মধ্যে বইটা ট্যাক্সি চালায় আর গালি দেওয়া হলো। আরে ভাই গালি দাও না, আমাকে গালি দাও, আমাকে দাও, আমি ডাক্তার মুরাদ হাসান, আমাকে গালি দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে মাথার উপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওই যে মাথার উপরে জাতির পিতার রক্ত আদর্শের উত্তরসূরি এই প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কোন সাহসে, কোন যোগ্যতা, তোর বাবার নাম? I just want to know the name of his father. আরেকজন রাজাকার, as I heard his father was a রাজাকার। Definitely. ইয়েস, রাজা। ও না, ও নিজেই স্বীকার করেছে যে তার বাবা রাজাকার। আর এরা তো হচ্ছে, আই মিন লাইক দিস পিপল আর, ওরা হচ্ছে মানে অনেকটা আমরা যেটাকে ইদানিংকার ভাষায় বলি ভার্চুয়াল লাইফে লাইক খোর, মানে একটু লাইকের আশায়, একটু ফলোয়ার পেপার আশায়, অ্যান্ড দেন ইউ নো দ্য স্টোরি অ্যাবাউট $600 যে $400-500 দিয়ে তাদেরকে কন্টেন্ট মানে দেওয়া হয় তাদেরকে কন্টেন্ট বানানোর জন্য। এগুলোর জন্য এরা করে, এবং এগুলি করতে গিয়ে তারা যে নিজের দেশটাকে সেল করে দেয়, এবং এটার জন্য মানুষ প্রাউড ফিল করে। and there is an entire generation of people that actually supporting them blindly for no good reason. What do you, আপনি এই ব্যাপারে কি বলবেন? there আপনি আমাদের এই লাইভের কমেন্ট সেকশনে এখন যদি দেখেন, you will see a lot of people, these people are totally blinded, এবং তারা as you I think আপনি দেখেছেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলায় these are the same people যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তারাই আবার এই ইলিয়াস, কনক এদের সাথেই ঘুরে, এদেরকে জি হুজুর বা সহমত বলে। আবার এরাই কিন্তু আপনার আমার বিরুদ্ধে গালিগালাজ করে, আপনাকে আমাকে বা আমাদের মতো যারা আছেন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। দিস ইজ দ্য সেম পিপল। সো একটা জেনারেশন, সেটা ছোট হোক বড় হোক, আই কল দেম গান্ডুস, তাদেরকে আমি নামকরণ করেছিলাম গান্ডু, হুইচ ইজ a popular phrase now, which is a very popular phrase by the way, branding. Yeah, so I call them gandus, এবং এই গান্ডু জেনারেশনটা somehow ক্রিয়েট হয়ে গেছে বাংলাদেশে, অ্যান্ড আমরাও তাদেরকে দেখি এখন কোথায় পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে দৌড়াতে, আমরা তাদেরকে দেখি এখন দেশ বিরোধী নানা রকমের কথা বলতে। ইনফ্যাক্ট অন দিস কমেন্ট সেকশন আমি আজকে দেখেছি ইসলামী ব্যাংকের একটা জব করে, হি ইজ নট আনএডুকেটেড, ইসলামী ব্যাংকে প্রবাবলি কোনো এক্সিকিউটিভের জব করে, হি ইজ ডুইং দ্য সেম থিং, মানে কমেন্টে এসে গালিগালাজ করছে, হুমকি দিচ্ছে, বাট হি ইজ এন এডুকেটেড পারসন, নট যে মানে শিক্ষা হয় না। এই যে একটা জেনারেশন, সেটা শিক্ষিত হোক এবং অশিক্ষিত, দুই ধরনের মানুষ নিয়ে যে ক্রিয়েট হয়েছে, এগুলি কাদের দোষে হয়েছে? হু ইজ রেসপন্সিবল ফর দিস? আমি একটু শেয়ার করি, আপনাকে জাস্ট সাপ্লিমেন্ট করি। মানে আপনার প্রত্যেকটা কথাই লজিক্যাল, কিন্তু আপনার সাথে সহমত বা একমত যেভাবেই বলেন না কেন, যে দেখেন আপনি বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করতে হবে। একটা হচ্ছে মহান মুক্তি সংগ্রামের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি বা দল, আরেকটা হলো মুক্তি সংগ্রামের বিরুদ্ধে বা মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে
আবার যদি আমি একটু আরেকটু ব্রিফ করি, তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কিংবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিপক্ষে একইভাবে আসে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার পক্ষে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে কিংবা তার বিপক্ষে। কিন্তু এর বাইরে কোনো দল করবে না। ওই ধর্মের নামে যারা রাজনীতির ব্যবসা করে, এদের কোনো ব্যবসা বাংলার মাটিতে ৭১ সালে মহান মুক্তি সংগ্রামে খাওয়া পায় নাই, এখনো পাবে না ভাইয়া। ওইটা আমরা মুরাদের মতো মুক্তিযোদ্ধার সন্তানেরা যতক্ষণ বাইচা থাকবো, এই ধর্মের নামে ব্যবসা বাংলার মাটিতে আমরা করতে দিব না ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো যে আপনি যাদেরকে নিয়ে বলতেছেন, এগুলো তো বেজন মাস, এদের সম্পর্কে এর চেয়ে ভালো শব্দ আমার জানা নাই। তো এখন যাদের জন্মই আজন্মের পাপ, আমি তো শুরুতেই বলেছি যে বেজন্মা মানে কি, যাদের জন্মই আজন্মের পাপ, এই ইলিয়াসের মতো, এবং এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ২-৪ দিন ২-৪ বছর চাকরি কইরা নাম কামায়া ইউটিউবের ব্যবসা কইরা এটা ভাত কাপড় দোগায় যারা, এই সমস্ত সাধু, আপনি বলছেন যে ওদের সম্পর্কে একটা নতুন নাম দিয়েছেন গান্ডু, আমি বলি সাধু। হ্যাঁ, এগুলা ছাগলের ৩ নাম্বার বাচ্চাও না, এটা ৪ নাম্বার। দেখবেন আপনি ছাগলগুলোর বাছুরটা ছাগলের বাচ্চাগুলো খাইতে পারে না, খালি লাফ পায়, বুঝছেন? তো এই লাফান্তি এই যে এইগুলাকে নিয়ে যদি আপনি এত কাউন্টে নিয়ে আসেন বা আমরা কাউন্টে নিয়ে আসি, ভাই দেশের উন্নয়নটা কখন করবেন? বাঙালি জাতির স্বপ্ন পূরণ কখন করবেন? বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কখন করবেন? আপনি ডিজিটাল বাংলাদেশ কখন করবেন ভাই? তো আমাদের টাইম নাই ভাই, টাইমের তো অভাব আছে ভাই। ওকে, স্পিকিং অফ হুইচ, একটা ইম্পর্টেন্ট ম্যাটার, এবং এটা একটা কমপ্লেইনও বলতে পারেন। দিস ইজ এ কমপ্লেইন বিকজ আই ডোন্ট গেট টু টক টু বিগ পিপল, রাইট? অ্যান্ড হোয়েন আই গেট এ চান্স আমি কমপ্লেইনগুলি করে দিই, এবং আই হ্যাড এ কমপ্লেইন ফর আ লং টাইম। এবং সেটা হচ্ছে যে আমরা যারা ফেসবুকে ধরেন বাংলাদেশ নিয়ে কথা বলি বা আওয়ামী লীগ নিয়ে কথা বলি, আমি সরাসরি বলতে আমি আওয়ামী লীগের, আমি আওয়ামী লীগকে সাপোর্ট করার চেষ্টা করি, অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড দেন উই গেট ফ্রাস্ট্রেটেড আ লট অফ টাইম বিকজ অনলাইনে ধরেন বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কগুলিতে এখন যারা কন্ট্রোল করে, যেমন ধরেন বাংলাদেশে ফেসবুকের যে ফ্যাক্ট চেকার হচ্ছে সরাসরি শিবিরের কর্মচারী, শিবিরের কর্মী ছিল ফ্যাক্ট চেকার, এরকম। এবং এই সমস্ত কারণগুলিতে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বিশেষ করে ফেসবুকে আমরা কিন্তু সাপ্রেসড, এবং এটার কারণে একটা আনব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, একটা ব্যালেন্সটা চলে যাচ্ছে। সাপ্রেস করা হয়, আমাদের অ্যাকাউন্ট থাকে না, আমাদের ফেসবুকের পেজ থাকে না, উই গেট থ্রেটেন্ড অল দ্য টাইম। এবং মানে উই হ্যাভ বিন ট্রাইং টু গেট অ্যাটেনশন, মানে আপনাদের অ্যাটেনশন, বা আপনি একজন মন্ত্রী, এবং উই হ্যাভ বিন ট্রাইং টু গেট অ্যাটেনশন যে এই জিনিসগুলি কিভাবে থামানো যায়, অনলাইনে হ্যারাসমেন্ট করা, অ্যান্ড দেন যেটা সাপ্রেশন হচ্ছে ফেসবুকের পক্ষ থেকে, এটা কিন্তু সোর্ট অফ মানে ইনস্টিটিউশনাল সাপ্রেশনের মতো। এটা আই এম নট দ্য অনলি ভিকটিম, দেয়ার আর সো মেনি। তো এই ব্যাপারগুলিতে আমরা কখনো মানে পাই না, কোনো সাপোর্ট পাচ্ছি না, বা এখন পর্যন্ত পাই নাই। ইটস এ কমপ্লেইন, ইটস এ কমপ্লেইন। এবং আপনি একটু আপনাকে শুরুতে যেটা আমি এটার উত্তর বা অ্যান্সার হিসেবে বলবো যে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, ইফ ইট ইজ দ্য আমেরিকা, যারা এটার জন্ম দিয়েছে, ফেসবুক, ইউটিউব, গুগলস, আপনি কোন অ্যাপসের কথা বলছেন? যারা ওই স্বদেশ, যারা এটার জন্ম দিত, যারা এটা ক্রিয়েট করছে, যারা এটার সার্ভিস প্রোভাইডার, তারা নিজেরাই তো কন্ট্রোল করতে পারে। বাংলাদেশ কিভাবে পারবে? আমরা অনেক চেষ্টা করেছি। আপনি এর অর্থ এরকম মনে করবেন না যে আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করি, বাট আমি যদি আপনাকে ডাইরেক্ট অ্যান্সার করি যে মোস্তফা জব্বার সাহেব, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জানান যে বিটিআরসি, তাই না? তো বিটিআরসি তো হচ্ছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। আমি বিটিআরসির সাবেক চেয়ারম্যান সাহেব আমাদের জহুরুল হক বিচারপতি, উনি এখন দুর্নীতি দমন কমিশনে আছেন, হয়তো যদি উনি আমার এই অনুষ্ঠান দেখে থাকেন, উনি আপনাকে আরো স্ট্রেট হয়ে উত্তর দিবেন যে আমাদের ক্ষমতাই নেই। Can we not do যেমন অস্ট্রেলিয়াতে, মুরাদ ভাই আমি একটু ইন্টারাপ্ট করলাম, যেমন অস্ট্রেলিয়াতে কিছু ল করা হয়েছে, যেমন ধরেন অস্ট্রেলিয়াতে
ফেসবুকে কোনো ধরনের নিউজ পাবলিশ করা যাবে না, ইট হ্যাজ টু বি এ সেপারেট প্ল্যাটফর্ম, কিন্তু ফেসবুকের ফিডে দেওয়া যাবে না। এবং যেটা নিউজ যেটা শেয়ার করবে সেটা গুজব, বিশেষ করে গুজব ঠেকানোর জন্য, সেটার জন্য আলাদা প্ল্যাটফর্ম, অ্যান্ড দে হ্যাভ টু পে ফর ইট, অ্যান্ড দে হ্যাভ টু পে দ্য গভর্নমেন্ট। এইভাবে করে ফেসবুককে কন্ট্রোল করছে অস্ট্রেলিয়া, ইন অস্ট্রেলিয়া। আই নো দ্যাট বিকজ আই এম ফ্রম দেয়ার, আমি ওখানে ছিলাম অনেক বছর। অ্যান্ড দেন সিঙ্গাপুর ফেসবুককে কন্ট্রোল করছে, ভেরি হার্ডকোর। সিঙ্গাপুরে ফেসবুক ফেইলড টু ডু আ লট অফ থিং, এবং ফেসবুকের মার্ক জাকারবার্গকে সরাসরি আদালতে দাঁড় করিয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর ইজ দ্য অনলি কান্ট্রি যারা সবার প্রথমে মার্ক জাকারবার্গকে আদালতে দাঁড় করিয়েছে। বাংলাদেশ সিঙ্গাপুরের থেকেও বড় মার্কেট, ইন্ডিয়া, বাংলাদেশ, এই সমস্ত দেশগুলিতে ফেসবুকের অনেক ইউজার, 4 কোটি বা 5 কোটি ইউজার আছে ফেসবুকে। সো আমরা কি এমন কোনো কিছু করতে পারি না যেটাতে, ওকে, ফেসবুক থেকে যদি আমাদের ডাটা নিয়ে যায় এবং আমাদেরকে যদি সিকিউরিটি না দেয়, বা ফেসবুক থেকে যদি স্বাধীনতার পক্ষের মানুষদেরকে সাপ্রেস করা হয়, বাট আমাদের এন্ড থেকে আমরা তো কিছু একটা করতে পারি, লাইক একটা প্রক্সি সেট আপ করা। আই নো দ্যাট দেয়ার ইজ এ কান্ট্রি যারা ফেসবুক ওয়েবসাইটে যাওয়ার আগে একটা ব্যারিয়ার বসিয়েছে, যেটাকে আমরা প্রক্সি সার্ভার বলি। সো বেসিক্যালি ওই ফেসবুকে যাওয়ার আগে এনআইডি দিতে হয়, বা তাদের যে ন্যাশনাল কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আছে এটা দিতে হয়। এটা দেওয়ার পরে দেন তারা ফেসবুকে ঢুকতে পারে, অ্যান্ড দেন এনিওয়ান ডুইং এনিথিং, ধরেন একটা রিউমার্স ছড়ালো, কেউ কাকে হুমকি দিল, অ্যান্ড অল দ্যাট, এগুলি কিন্তু ওই প্রক্সি সার্ভার থ্রুতে করছে। অ্যান্ড দেন দ্য পার্সন হু ইজ শেয়ারিং দ্য ইনফরমেশন, তাদের ডাটা কিন্তু সব গভর্নমেন্টের কাছে রয়ে যাচ্ছে। সো হোয়াই কান্ট উই ডু সামথিং লাইক দ্যাট? এবং বিকজ আমার কনসার্নটা এখানে যে উই আর লুজিং দ্য ব্যালেন্স। এখন কিন্তু ফেসবুকে স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তারা সাপ্রেসড। আমি ওয়ান অফ দেম, আমার মতো আরো অনেক আছে। ইউ আস্ক এনিওয়ান যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, তারা সাপ্রেসড ফেসবুকে। আই এম নট শিওর আপনার এক্সপেরিয়েন্স কি। সো আই এম রিয়েলি কনসার্ন অ্যাবাউট ইট, দ্যাটস ওয়াই আই কিপ আস্কিং। আমি আপনাকে, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, বাট দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। না, I'm absolutely okay. আপনার প্রশ্নগুলো কিন্তু আপনার যে সেন্টিমেন্ট নিয়ে আপনি কথা বলছেন, যে ইমোশনটা, এটাকে কিন্তু আমি কিন্তু অনুভব করতে পারছি। আমার অনুভূতিতে আপনার এই সেন্টিমেন্টটা আপনার মতো করেই আমার কাছে আছে। তো আমার বক্তব্যটা হলো কি জানেন, যে মানে ওই যে আপনি যেভাবে বললেন যে অন্যান্য সব দেশ যেভাবে নিয়ন্ত্রণ করার জন্য কঠোরভাবে হস্তক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করছে, বাংলাদেশও কিন্তু করছে। আমি আপনাকে একটু শেয়ার করি, সেটা হলো যে আমাদের ওটিটি প্ল্যাটফর্ম, যেটাতে আপনি সমগ্র বিশ্ব আজ চলে গেছে। সে আমি আপনার সাথে এখন কথা বলছি ভার্চুয়ালি, আগে কিন্তু এটা ছিল না। আগে আমাদেরকে স্টুডিওতে গিয়ে কথা বলতে হতো। যদি আমি বলি যে সিআরআই বা আমাদের সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড রিসার্চ, এরা যদি কোনো অনুষ্ঠান করে, আমাকে তাহলে ধানমন্ডি 32 নম্বরে যেতে হতো, তাহলে অথবা ধানমন্ডি 6 বা ধানমন্ডি 3 আমাদের যে কার্যালয়গুলো আছে সিআরআই এর, ওখানে যেতে হতো। কিন্তু এখন কিন্তু আমি আমার বাসা থেকে কথা বলছি, তাই না? আমি ধানমন্ডি থেকেই কথা বলছি, আমি 28 নম্বর থেকে কথা বলছি। আপনি হয়তো আমার খুব কাছাকাছি কোনো বাসায় থেকে আপনি এটা আপনি পরিচালনা করছেন। তো এই যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে না টোটালি নিয়ন্ত্রণ করা সো ডিফিকাল্ট। দেখেন, যারা পেইড, আপনি তো পেইড না, আপনাকে কি টাকা দেয়? আপনি আপনার আদর্শিক কাজে কথা বলেন। I am sure you are Correct. not getting any kind of payment. I know. But ওরা তো পেইড। Yeah. করে গাড়ি দেওয়ার পয়সা পায়, আপনি কি জানেন? আমি Yeah, I know. আমার এমডি মুরাদ হাসান নামে যে ভেরিফাইড পেজটা আছে, ভাই আপনি একটু আমার পেজে যাবেন, আমার যে কোনো স্ট্যাটাস প্রথম কয়েক হাজার নেগেটিভ গালি True গালাজ, ওগুলো অশ্রাব্য, অকথ্য। এখন কি আমি ওগুলো দেখবো নাকি আমি আমার কাজ করবো? ভাই বলুন তো। আপনার এক্সপেরিয়েন্স সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে। আই বিন ডুইং ইট ফর আ লং টাইম, সো আমার মনে হয় আমি অনেক আই এম আন্ডার থ্রেট অল দ্য টাইম। সো ইটস ট্রু। সো ইটস ট্রু, আপনি যেটা বলেছেন এটা মানতেই হবে, অ্যান্ড বেসিক্যালি উই ক্যান ফিল দ্য পেন। বাট আমার কনসার্ন যেটা, মেবি অ্যাজ এ কান্ট্রি উই আর নট এবল টু কন্ট্রোল দেম, আর এটা টু মাচ অফ এ বিগ প্ল্যাটফর্ম। বাট আমরা কি এমন, I mean, like, there are some really bad impacts, যেমন ধরেন এই যে এই মন্দিরে আপনার মূর্তি ভাঙা হলো, এইগুলি জিনিসগুলি কিন্তু ফেসবুক থেকেই উঠেছে। অ্যাটলিস্ট সোশ্যাল নেটওয়ার্কের কারণেই আসছে, বা গুজবগুলি ওখানে ছড়ানো হয়েছে। এন্ড অফ দ্য ডে, ইউনো, ইটস এ বিট ফ্রাস্ট্রেটিং যে আমরা যে মেসেজটা, যে মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস যদি শেয়ার করি, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসটা অনেক সময় উঠায় দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, কমিউনিটি স্ট্রাইক দিয়ে। বাট যখন একটা গুজব ছড়ানো হচ্ছে, ইটস দেয়ার। এনিওয়েজ, আই উইল চেঞ্জ দ্য টপিক বিকজ ইটস গেটিং লঙ্গার। আমি শিওর একটু পজিটিভ দৃষ্টিভঙ্গিটা বলবো।
প্লিজ গো হেড। যে এত কিছু অপচেষ্টা করেও কিন্তু কিছু করতে পারেন না। এক্স্যাক্টলি, হ্যাঁ, কিছু করতে পারেন। যে আমাদের ওই যে উপরে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, দেখছেন? তো উনি যখন আসবে এই বাংলাদেশ, হ্যাঁ, এই সমস্ত বাটপাট টাউট চিটার এইগুলো কিছু করতে পারবে না ভাইজান। Okay. কি বলেন? Next Okay, question. so we will get back to Khaleda Zia once again because আমি এখনো I can't fathom একটা জিনিস আমি fathom করতে পারি না যে Khaleda Zia she is I mean like she's suffering, right? She's a cancer patient. এবং তার এই সাফারিংসটাকে যে বিএনপি কাজে লাগানোর চেষ্টা করছে বা এবিউজ করার চেষ্টা করছে, তার একমাত্র সন্তান তারেক জিয়া, একটাই তো সন্তান বেঁচে আছে তারেক জিয়া, এবং খালেদা জিয়ার এই অবস্থায় এন্ড অফ হার ডেইজ, আল্লাহ না করুক, বাট এন্ড অফ হার ডেইজ তারেক জিয়া কেন দেশে আসবে না, বা ওয়াই হি ওয়ন্ট কাম টু সি হিজ অনলি মাদার? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন যে সে কেন দেশে আসতেছে না। আপনি খেয়াল করে দেখেন গতকাল এবং পরশুদিন বেগম জিয়া যখন আইসিইউতে, তখন এই তারেক রহমান সে পার্টি করছে লন্ডনে, সে মদ্যপ অবস্থায় ক্যাসিনো তো যে জুয়া খেলছে, ওটা তো ওর পুরান অভ্যাস। ওর বাবার যে চরিত্রগুলো ছিল তো ওগুলো ঝাইরা পাইছে আর কি, তাই না? আর ওর মা তো যে বললামই তো, এখন আবার একই কথা রিপিট হবে যে ফ্রিজের মধ্যে মদের বোতল নাই এমন কোনো ব্রিজ বেগম জিয়ার বাসায় থাকতো না। তো এটা তো মানে এটা তো আমরা ইতিহাসের সাক্ষী। হ্যাঁ, যখন এই ক্যান্টনমেন্টের 6 মাইনুল রোডের বাসা থেকে বেগম জিয়াকে অপসারণ করা হলো রাষ্ট্রীয় আইন অনুযায়ী, আদালতের রায় অনুযায়ী, বেগম জিয়া ক্যান্টনমেন্টের ওই বাড়িতে বৈধভাবে থাকতে পারেন। যখন তাকে সেখান থেকে সরকারি নিয়ম অনুযায়ী সরানো হলো, তখন তার ব্রিজ ভরা মদের বোতলগুলো কি আপনার মনে পড়ে ভাইয়া? একটু স্মরণ করাই দিই। হ্যাঁ, বেগম জিয়া হইতেছে, কিন্তু আজকে আপনি হয়তো বলবেন যে মুরাদ ভাই আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি একটা ডাক্তার মানুষ, আপনি এইভাবে একটা ভদ্র মহিলা, সাবেক প্রধানমন্ত্রী তিনবার, হ্যাঁ ওরা তো তাই বলে। এখন ওটাও প্রধানমন্ত্রী, আবার 5 বছর থাকলেও প্রধানমন্ত্রী, আবার ল্যাংরা ওইটাও প্রধানমন্ত্রী, আবার চা বাগানের শ্রমিকের মেয়ে ওটাও প্রধানমন্ত্রী, আবার নায়িকা ওইটা আইছিল এফটিসিতে, এটাও প্রধানমন্ত্রী। আমি এত কথা বলতে চাই না। আবার নন ইলেকট্রিক, হ্যাঁ, ক্লাস 8 পাস, ওটাও প্রধানমন্ত্রী, ক্লাস 8 পাস। তো আমি এটা বেশি বললে হয়তো বলবেন যে ভাই মুরাদ ভাই আপনার তো গালিগালাজ শুরু হয়ে গেছে। আমি বললাম ভাই আবার গালি খায়াও বাস, আমরা তো যুদ্ধের সময় গালি খাইছি। কারেক্ট, হ্যাঁ, গালি খাইতে অভ্যাস করি নাই, আমরা ধর্মের নামে জবাই করি নাই, আমরা ইসলামের নামে বাঙালি হত্যা করি নাই, আমার মা বোনদেরকে ধর্ষণ করি নাই, আমরা পাকিস্তানি ক্যাম্পে আমাদের মা বোনদেরকে তুলে দেই নাই। ওই রাজাকারের বাচ্চারা এখনো আছে। আপনাকে স্মরণ করে দিতে চাই 1970 সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ জাতির পিতার নৌকা সাধারণ নির্বাচনে 169টা আসনের মধ্যে 167 আসনে জয়লাভ করেছিল। কিন্তু ভোটের হিসাবটা আপনাকে একটু মনে করে দিই, 66% ভোট, 64% ভোট পেয়েছিল নৌকা, আর 36% ভোট নৌকার বিরুদ্ধে করেছিল। ভাইয়া একটু দয়া করে মনে রাখবেন, আপনি ওই 36% আপনি অস্বীকার করতে পারবেন? ওই যে জাতির পিতা তার জীবদ্দশায় 70-এর নির্বাচনে 36% ভোট তার বিরুদ্ধে, রাজাকারের বাচ্চাদের। আপনি মনে রাখবেন এখনো আছে। অতএব আমাদেরকে যুদ্ধ চালিয়ে যেতে হবে রাজাকারদের বিরুদ্ধে, রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। ডাক্তার মুরাদের মতো লক্ষ কোটি মুক্তিযোদ্ধা সন্তানেরা বেঁচে আছে, আমরা যুদ্ধ করব, রক্ত দিয়ে প্রমাণ করব বঙ্গবন্ধু কন্যার পক্ষে লক্ষ কোটি মুরাদ, ডাক্তার মুরাদ বাংলাদেশে আছে, বেঁচে থাকবে, আমৃত্যু লড়াই করবে। ওয়ান মোর থিং, যেহেতু আপনি একজন ডক্টর, আপনি ভালো বলতে পারবেন, খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে কি সম্ভব? বা ওরা সবসময় বিএনপির লোকজন বলছে যে ইটস ইম্পসিবল, বিদেশে যেতেই হবে, মানে ক্যান ইউ গো অন দ্য টেকনিক্যাল টার্মস? জাস্ট
মানে ভাই আমি না আসলে বিয়ে ডক্টর না, আমার কষ্ট লাগে ওভাবে কথা বলতে। হয়তো অনেকে বলবে ভাই আপনি লেমের মতো কথা বলছেন। আমি লেমের মতো করে বলতে চাচ্ছি না। বেগম জিয়ার 3টা ডিজিজ ভাইয়া, আপনাকে একটু পরিষ্কার বাংলায় বলি। আমরা বলি কি ডায়াবেটিস, ডায়াবেটিস বুঝে না এমন কোনো লোক বাংলাদেশে নাই। হুম। আচ্ছা, আরেকটা হলো কি হাইপার টেনশন, মানে হাই ব্লাড প্রেশার। আচ্ছা, 2টা হলো না। 3 নাম্বার হলো আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মানে কি? জয়েন্ট পেইন। সব মাদের আছে, মাননীয় প্রধানমন্ত্রীরও আছে, আমার মা মনোয়ারা বেগম তারও আছে, বেগম জিয়ারও আছে। অসুবিধাটা কি হইল ভাই? সে তো আগে থেকে খোরা, তার নি সার্জারি মানে হাঁটু সার্জারি করা, জানেন তো এগুলা। তো এই চিকিৎসার জন্য ভাই কই যাইতে হবে ভাই? লন্ডনে? আমরা যে পড়াশোনা করে এমবিবিএস পাস করছি, হ্যাঁ হ্যাঁ, জিএমসি বলে, জেনারেল মেডিকেল সার্টিফিকেট, আমরা যেভাবে এমবিবিএস পাস করি আমাদের অথরাইজেশন করে অ্যাফিলিয়েশন দেওয়া হলো ব্রিটিশ মেডিকেল অথরিটি। তো আপনি যাবেন লন্ডনে, আরে ভাই বাংলাদেশের ডাক্তারেরা তো লন্ডনই পড়াশোনা করে এমবিবিএস পাস করতে রে ভাই। আর পোস্ট গ্রাজুয়েশন করছে, কেউ এফসিবিএস পাস করছে, কেউ এমআরসিপি পাস করছে, কেউ এমআরসিএস পাস করছে, কেউ এমডি পাস করছে, কেউ এমএস পাস করছে, কেউ এমফিল পাস করছে, কেউ ডিপ্লোমা করছে। ভাই ঘাস খায়া তো পাস করিনি ভাই। এখন যারা মেডিকেলে পড়ছে, বুয়েটে পড়ছে ভাইয়া, আপনি কি ওদেরকে ছোট করে দেখবেন? এক্স্যাক্টলি না। ভাই, কোন সন্তান আপনার পূর্বপুরুষ যারা বুয়েটে পড়াশোনা করছে, যারা মেডিকেল গভর্নমেন্ট মেডিকেলের কথা বলছি, বুয়েটের কথা বলছি, হ্যাঁ, মানে ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেগুলো সরকারি, আপনি কি এটা কি কি মনে করবেন ভাই? আপনি এটা কি মানে এরা ঘাস খায় পড়াশোনা করে আসছে ভাই? তো আপনি এত বোকা মনে করেন কেন আমাদেরকে? আমি বেগম জিয়ার উদ্দেশ্যে বলতে চাই, তার দলের নেতা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, তারপর কি গুয়েশ্বর, সরি হচ্ছে গয়েশ্বর, তারপরে ওটা কি নাম বলে যেন, আরেকটার নাম কি যেন, লাফায় খুব, আমানুল্লাহ আমান, কামান জামান। এই ভাই তুমি তো বেল গেছে গাবু। হ্যাঁ, এগুলা কি Expire. আমার সন্তানেরা রাজনীতিতে আসবে এখন। আমি ডাক্তার মুরাদ হাসান, আমার সন্তান রাজকন্যা যুবরাজ, ওরা রাজনীতি করবে। এই জায়মা Correct. রহমানের মতো একটা লুচ্চা, প্রতি রাতে কাল কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুমায় না, এই ধরনের কুলাঙ্গারদেরকে বাংলাদেশে আইনা নেতৃত্ব করাবে বিএনপি। এই স্বপ্ন বাংলা এখন এখন এই তারেক জিয়াকে কিছু বলবেন না? আপনি সবাইকে বলছেন, তারেক জিয়াকে কিছু বলবেন না? তার মাঝে অসুস্থ এভাবে এটা তো মানুষের জাতি না এটা ভাইয়া। আপনি যদি ওর সম্পর্কে কথা বলতে বলেন, আমি একজন ডাক্তার মানুষ ভাই, শোনেন, আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমি একজন প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বানাইছে, আমার মুখ ভীষণ খারাপ। আপনি ওই যে আমাদের সিআরএসে যারা কাজ করে না, ওদেরকে বলবেন যে মুরাদ ভাইয়ের মুখ কেমন খারাপ, তো ওরা বলবে যে ভাই আশেপাশে যায় না, এটা কানের পর্দা ফাটা ফেলবে। তো আমি ওর সম্পর্কে খালি এটাই বলবো যে এই বেদনমা সম্পর্কে আমার কিছু বলার নাই। ও বেগম জিয়ার পোলা না কার পোলা এটা আল্লাহ জানে। ও কি জিয়াউর রহমানের পোলা না কার পোলা এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এর চেয়ে বেশি কিছু বলার নাই। হালকা কনফিউশন তো থাকতে পারে ওটা নিয়ে। তো এটাই তো বললাম যে ওর সম্পর্কে বলার ভাষা, মানসিকতা, কি ইচ্ছা করো না আমার এটারে বাংলাদেশে আসতে। আমার ইচ্ছা ওর কানে কপালে একটা চটকানা, যেমন আর্মিটা দিছিল না, হ্যাঁ, লাঠি দিয়ে ভাড়া দিছিল না, মনে আছে? ওর কিন্তু মাজা ব্যথা, ও সোজা রাখতে পারে না। তো 111-এর পরে যে ঘটনাগুলো ঘটেছিল ভাইয়া, এটা আপনি একটু রিকল করলে, আপনার মেমোরিকে রিকল করলে আপনি মনে করতে পারবেন। বা আমাদের যারা আছে আওয়ামী রাজনীতি করে, বিএনপি রাজনীতি করে, যে দলই করুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হোয়াট এভার, জিজ্ঞেস করেন তো তারেক রহমানের মাজা ভাঙ্গা কেমনি? সে আর্মিদের গায়ে হাত তুলেছে, যেমন হাওয়া ভবন, খোয়াব ভবন, 2001 থেকে 2006 ভাইয়া, আমরা ওই সময় মেডিকেল থেকে কেবল এমবিবিএস পাস করছি। 2004-এ 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা আমাদের আম্মা, মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল জাতীয় নেতাকে হত্যা করার জন্য এই তারেক রহমান, বেগম জিয়ার নেতৃত্বে একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়
গ্রেনেড হামলা চালিয়েছিল উপর্যুপরি, ডজনের পর ডজন RJX গ্রেনেড হামলা চালিয়েছিল, ভুলে যায়নি আমরা। 24 জন আওয়ামী লীগের নেতা কর্মী, আমার মা বোনেদের আইবুর রহমান সহ সশ্রদ্ধ ভরে তাকে আমি স্মরণ করি। আমাদের কর্পোরাল মাহবুব শেষ বুলেটের গুলিগুলো নিজের শরীরে নিয়ে বঙ্গবন্ধু কন্যাকে তার সেই গাড়িতে তুলে দিয়েছিল। ভাইয়েরা, আমরা কথা বললে বিএনপি বেগম জিয়ার গায়ে কাপড় থাকবে না, কাপড় চোপড় থাকবে না কারো গায়ে। But they still brag about what they did, all this heinous work. তারা এগুলো নিয়ে প্রাউড ফিল করে। I don't understand why. What's their psychology? এবং তারা বাংলাদেশে আবার রাজনীতিও করতে চায়। ওরা তো psycho, insane, Yeah, correct. they're mentally disordered. Exactly. They are. এবং তাদের এই অসুস্থ রাজনীতি, তাদের নিজেদের মধ্যে সেই অসুস্থতাটা তারা নিজেরাও করছে এখন। যেমন খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে নিজেরা মানে কাদা ছোড়াছুড়ি করছে, মারা যাওয়ার আগেই মেরে ফেলছে। আবার আমার মনে হয় কয়েকদিনের মধ্যে গুজব টুজব অনেক কিছু বের হবে অল দ্যাট, বাট চিকিৎসা কিন্তু করছে না। দে ওয়ান্ট টু ডু দ্য পলিটিক্স উইথ ইট, দে ওয়ান্ট টু ডু। বলি, আপনাকে একটু শেয়ার করি, বিং এ ডক্টর আমি কিন্তু তার চিকিৎসার খোঁজ খবর প্রতিদিন রাখি। হয়তো বলবেন Okay. যে এটা তো আপনার দায়িত্ব, আপনি সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, আপনি সরকারের উন্নয়নমূলক কার্যক্রম, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রম, মহামান্য রাষ্ট্রপতির কার্যক্রম, মাননীয় স্পিকারের কার্যক্রম, মন্ত্রিসভার সদস্যদের কার্যক্রম তুলে ধরবেন। আপনি বেগম জিয়া একে নিয়ে আপনার তো সময় নেই, আসলেই আমার সময় নেই। কিন্তু বিএ ডক্টর ওর যারা চিকিৎসা করে ওরা আমাকে মেসেজ করায় যে মুরাদ ভাই আসলে ঘটনা কিন্তু এইটা। আর ওই যে জাহিদ হোসেন নামে যে অধ্যাপক, আরে ভাই তুমি ইউরোলজি ডাক্তার, তুমি মূত্র মানে ইউরিন নিয়ে তুমি কথা বলবা, তুমি বেগম জিয়ার কি আর্থ্রাইটিস, হাইপারটেনশন আর কি নাম বলে ডায়াবেটিস, এটা নিয়ে তুমি কথা বলো কেন? তুমি তো ডায়াবেটোলজিস্ট না, এন্ডোক্রাইনোলজিস্ট না, তুমি তো অর্থোপেডিক সার্জনও না, তুমি তো কি বলে এটাকে বেগম জিয়ার লিভারের যে প্রবলেম, তুমি হেপাটোলজিস্ট না, তুমি প্রস্তাব এখানে নিয়ে কথাবার্তা বলো। তুমি এখানে কি বলে ড্যাবের মহাসচিব থাকছো, বাড়ি হলো গফরগাঁও, হ্যাঁ, বেগম জিয়ার পান্ডা, ডাক্তারি না করে পান্ডামি যদি করো তাহলে রাজপথে দাও, ফালতু ভণ্ডামি মিথ্যাচার করো না। বেগম জিয়ার আল্লাহর রহম খুব ভালো চিকিৎসা হচ্ছে, এবং এই চিকিৎসা যে হচ্ছে না বলে ওরা দাবি করতেছে। প্রশ্ন করি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তোমার এখন পেট খারাপ হইলে তুমি কার কাছে যাবা? জ্বর হইলে কার কাছে যাবা? ঠান্ডা লাগলে কার কাছে যাবা? লন্ডনে যাবা? তারেক রহমান কি ডাক্তার রে? ও তো পাশই করে নাই, পড়ালেখা করে নাই। পড়ালেখা করে না, ও রেসিডেন্সিয়াল মডেলে ভণ্ডামি করে রেসিডেন্সিয়াল মডেল থেকে রাষ্ট্রিকেট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল, বলেছে না এরকম অপদার্থ অশিক্ষিত মূর্খকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেওয়া যাবে। তবে জুয়া ভালো খেলে। খুব জুয়া ভালো খেলে। ক্যাসিনো মাস্টার, ও তো ক্যাসিনো মাস্টার। শোনেন, বাংলাদেশে ক্যাসিনোর যে ব্যবসাগুলো হয়েছিল এই কিছুদিন আগেও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী সবগুলোকে কম, হ্যাঁ, সব একটা সম্রাট মমরাট এই কি বলি আমাদের খালেদ মালেদ, তারা কোনো অস্তিত্ব রাখে নাই। ওকে, গডফাদার। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, মানে এরপর আমরা শেষ করে দিব। সেটা হচ্ছে যে এখন যেহেতু আমি এটা একটা মানে প্রেডিকশন বলতে পারেন, আপনার প্রেডিকশনটা কি? বিএনপির নেক্সট মানে নেতা তেনা যাই বলেন কে হচ্ছে? তারেক জিয়া তো দেশে আসবে না, সো নেতা হইতে পারবে না, সো সে লন্ডনে তেনা থাকবে। আই ডোন্ট নো ইফ ইউ নো, আমাদের চট্টগ্রামের ভাষায় তেনা হচ্ছে যেটা দিয়ে আমরা মুছি। আমাদের এখানে জামালপুর ময়মনসিংহ তেনা বসে। ওকে, সো নেতা তো হতে পারবে না, সো সে লন্ডনই তেনা। সো হু ইজ গোয়িং টু টেক দ্য লিডারশিপ ইন বিএনপি? এখন ওনাদের মধ্যে তো ঝগড়া হচ্ছে, আমি শুনছি ফখরুল সাহেব, গয়েশ্বর সাহেব, মামুনুল্লাহ ওনারা ঝগড়া করছে, রিজভি সাহেব। হু ডু ইউ থিঙ্ক দে উইল অ্যাপয়েন্ট অ্যাজ দ্য লিডার, গান্ডুদের লিডার? যদিও তাকে রাম ছাগল হিসেবে আখ্যায়িত বা উপাধি দেওয়া হয়ে গেছে, উনি একজন ডাক্তার, তার কথা ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ, উনি ইতিমধ্যে বলে ফেলেছেন, এই রাম ছাগল বলে ফেলেছেন জায়মা রহমানকে আনা হোক বিএনপির ভবিষ্যৎ নেতা জায়মা রহমান। এখন লুচ্চা লম্পট যে প্রতি রাতে কৃষ্ণাঙ্গ ছাড়া আমি একটা ভালো
এটা আমি ওদের সঙ্গে থাকার অর্থ বুঝেন তো না। হুম, 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 হুম। ওদের একটা জিনিস খুব স্পেশাল থাকে বুঝছেন ছেলেদের, তো এটা ওর খুব পছন্দ। তো এইটা আমি কি করবো বলেন, আমি বললে তো বলবেন যে কি অনেক মাসি হ্যাঁ, আপনি বললে দোষ, বাট টিকটকে ভাইরাল হলে তখন আবার দোষ হয় না। আমার আমার ওইটাই তো বললাম যে এই জায়েবার রহমান এটা যে মানে ব্ল্যাক সরি মানে ব্রাউন পিপল আর কি হচ্ছে, ওরা বলে ব্রাউন ব্রাউন স্টাইল করে বলে আর কি, অ্যাকচুয়ালি দে আর চকলেট। তো এই চকলেট ব্ল্যাক ব্রাউনদের সাথে না ঘুমাইলে তার ঘুম হয় না। এটা স্পেশাল যেটা আমি একটু আগে বলেছি আপনাকে। তো আমি বিং এ মানে মেইল পুরুষ হিসেবে এর চেয়ে বেশি বলাটা বোধহয় আর সমীচীন হবে না। সো মানে তাহলে আমাদের যারা কারেন্ট এক্সিস্টিং যারা আছেন, যে এখানে এই ফখরুল সাহেব, এই আমানুল্লাহ আবাদ, ওনারা কোনো পোস্টই পাবেন না, ওনারা কিছুই দেওয়া হবে না। এত কষ্ট করলেন ওনারা, মাঝে মধ্যে আপনার 8 ঘন্টা না 8 ঘন্টা অনশনের নামে 2 ঘন্টা পরে খেয়ে ফেলে, তো এত কষ্ট করার ভাই আমি আপনাকে একটা সুন্দর সাপ্লিমেন্ট করি, আপনি তো অনুষ্ঠান শেষ করে দিবেন, একটাও প্রায় হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন 2001 সালের পর থেকে, 2001 সালের পর থেকে আজকে 2021 সাল, তাই না ভাইয়া? এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা জাতীয় নির্বাচন হয়েছে, স্থানীয় নির্বাচন হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। এই কি বলি এটা, বেগম জিয়ার দল বলবো নাকি জিয়াউর রহমানের দল বলবো না তারেক রহমানের কার বলবো আমি জানি না। এখন আমার বক্তব্য হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি স্বাধীনতা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের প্রতিপক্ষ শক্তি যারা, এরা কি করলো, খুব ঘটা করে নির্বাচন করলো, বুঝছেন? ব্যানার পোস্টার হটায় ফেলবে ঢাকা শহর, সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ভোটের দিন মওদুদ আহমেদের নেতৃত্ব, মারা গেছে বোধ হয়, জানি না ও কি বেঁচে আছে কিনা, এই বিএনপির সিনিয়র নেতারা ফখরুল ইসলাম আলমগীর সহ মির্জা আব্বাস নামক এক দালাল, পুরা দালালের বাচ্চা দালাল, ওর বাবা ছিল গোল খাতক, যে এই শাহজাহানপুরে কবরস্থানে যাবেন, এলে জিজ্ঞেস করবেন যে মির্জা আব্বাসের বাবা কে ছিল, বলবে যে ভাই এনে গোল খাতক, যে এই যে কোদাল দিয়া কবর খুঁড়ে, এটা হলো মির্জা আব্বাসের বাবা। আরেকটা দেখবেন বেজন্মা আছে বজলুল হক মিলন, হ্যাঁ, তো এইগুলা খুব লম্বা লম্বা লেকচার, আবার আমার বিরুদ্ধে গালিগালাজ করে। তা আমি বলি যে তোদের যদি বাপ একটা হয়ে থাকে আর মা যদি একটা হয়ে থাকে, তাহলে আমার সামনে এসে কথা বল, আমি তোদের সামনে পুলিশও নিয়ে যাবো না, আমি কোনো সরকারি প্রোটোকল নিয়ে যাব না, গানমেন্ট নিয়ে যাব না, কিচ্ছু নিয়ে যাব। কিন্তু যদি তোরা এক বাপ আর এক মায়ের হয়ে থাকো, তাহলে আমার সামনে দাঁড়ায় কথা বল। ওই পর্দাতে পরিবেষ্টিত অবস্থায় গালিগালাজ, শাসনারে গালিগালাজ, হ্যাঁ, সরকার নাই, বাংলাদেশ নামে কোনো দেশই তো নাই, ডাক্তার মুরাদ তো নাই, আবার আবার একটা কি টিচার, হ্যাঁ, বেজন্মাদেরকে নিয়ে আমার কিছু বলার নাই ভাইয়া। আচ্ছা, আমরা তো আমি আপনাকে যেটা বললাম যে গান্ডু, মানে আমি গান্ডু কাদেরকে বলি আপনি নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝেছেন। সো আমরা রোহিঙ্গাদেরকে যেরকম একটা এলাকা করে আলাদা করে ভাষাঞ্চল আলাদা করে দিয়েছে ওদেরকে, রাইট, যে ওখান থেকে বেরোতে পারবে না। আমরা কি এমন কোনো কিছু করতে পারি না যারা এই ধরেন পাকিস্তানি জার্সি পরে পতাকা নিয়ে ঘুরতে ফিরতে যায়, বা যারা এখনো জামাতের পক্ষে কথা বলে পাকিস্তানের পক্ষে, মানে এই ধরেন গান্ডুবাড়ি, টোটাল গান্ডুবাড়ি, এবং এই কমেন্ট সেকশনে অনেকেই আছে, আমি জানি, আমি 100% শিওর 60% আছে। সো এদেরকে আমরা একটা ছোট একটা দ্বীপ করে ওখানে রেখে দিতে পারি না? এটা এই ব্যাপারে আমি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীর একটা মানসিকতার কথা জানাই, যেটার সাথে আমরা সবাই সহমত বা একমত পোষণ করি, সেটা হলো ভাষাঞ্চল। আপনি নিশ্চয়ই জানেন যে ওই মানে একটা বিচ্ছিন্ন দ্বীপ, এখানে আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্প করে দিয়েছে। ওই যে রোহিঙ্গাদের কথা আপনি যে বললেন, 11 লাখ রোহিঙ্গাদের জন্য থাকার ব্যবস্থা, যা পৃথিবীর ইতিহাসে কোন প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোন রাষ্ট্রপতি তো দূরের কথা, কোন রাষ্ট্রনায়ক তো দূরের কথা, কেউ কোনোদিন করে নাই, করবে না। একমাত্র শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, যিনি এই রোহিঙ্গাদের জন্য, যারা একটা অসভ্য, এই রোহিঙ্গা মানে অসভ্য, তারপরেও কিন্তু এই অসভ্যদেরকে পালতেছে। আলটিমেটলি বেগম জিয়ার দল বা জিয়াউর রহমানের দল বা জামাত শিবির, কি কয় গোলাম আজম নিজামী, সাইদি, এগুলার দল, ভাই আমি একটা কথা বলবো ভাই শেষ করার আগে,
এই সাইদি রে ওই আমৃত্যু যাবজ্জীবন এটা আদালতের রায় আমি ডাক্তার মুরাদ হাসান মানি না। হ্যাঁ, আপনি বলবেন যে ভাই আপনি আদালত অবমাননা করলেন, হ্যাঁ আমার এখন ফাঁসি দেন। আমি ডাক্তার মুরাদ হাসান, আমার ফাঁসি চাই, আমার শাস্তি চাই। তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। জানি না, ওর ফাঁসি দিতে হবে। আদালতের রায় রিভিউ করা হয়েছে, এই রায় পুনর্বার বিবেচনা করে ওর ফাঁসি রায় ঘোষণা করতে হবে এবং বাংলার মাটিতে সেটা কার্যকর করতে হবে, সোজা সাপটা করে। আমার মন্ত্রীগিরির দরকার নেই। এই সাইদিরা পুরো একটা জেনারেশনকে বাংলাদেশে নষ্ট করে দিছে, মানে তারা তো চান্স পাইছে এবং পুরো একটা জেনারেশনকে নষ্ট করে দিছে। একটা মানে দে আর রেসপন্সিবল ফর অল দিস। এখন যত কিছু ইনডিসেন্ট যে সমস্ত আমরা জিনিসগুলি দেখি, যে এই বাংলাদেশের এগেনস্টে বলেন, পাকিস্তানের পক্ষে বলেন, এই যে এন্টি বাংলাদেশ যে মেন্টালিটি আমরা মানুষের মধ্যে থেকে, এইগুলি বেসিক্যালি হচ্ছে সাইদিরা করেছে। He is And one of the leaders, anti-Bangladesh. This Delar Hossain Saidi, Ghulam Azam, Nizami, Kader Molla, তো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই কুকুর বাচ্চাগুলোকে আমরা চিনি না? এরা আমার মুক্তিযোদ্ধাদেরকে জবাই করে নাই, আমার মা বোনদেরকে ধর্ষণ করে নাই, এরা পাকিস্তানি ক্যাম্পে আমার মা বোনদেরকে তুলে দেয় নাই, বাড়ি ঘরে আগুন দেয় নাই, লুটপাট করে নাই, আমার মুক্তিযোদ্ধাদেরকে জবাই করে নাই, কসাইখানা জল্লাদখানা করে নাই। এদের বিচার বাংলার মাটিতে রাষ্ট্রের পয়সা দিয়ে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে ওই দেলার হোসেন সাইদিকে ওই ইয়ের মধ্যে রেখে, কারাগারে রেখে, ও এটা কি জমিদার? কোন পরগনার জমিদার তুমি? কোন পরগনা, কোন রাজত্বের রাজা তুমি? ফাঁসি চাই। এরা দুনিয়ার অধর্ম সব করে আসছে, সবকিছু যত ধরনের ধর্মীয় মানে শয়তানি আছে সব ধরনের করে আসে, পরে ধর্মকে পুঁজি করে ব্যবসা করছে, ধর্মকে পুঁজি করে মানুষকে ব্রেইন ওয়াশ করছে এবং ধর্মটাকে বিকৃত করে এই দেশের ধর্মটাকে নষ্ট করে দিছে। যে কোনো ধর্মই, সেটা ইসলাম ধর্ম বলে অন্য ধর্ম বলে, সব ধর্ম এরা নষ্ট করে দিছে এদের প্রপাগান্ডা করে। মানে এক্স্যাক্টলি পার্সোনাল ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার। হিন্দু হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান হবে, কি হবে না হবে ভাই, এটা তাদের ব্যাপার। আমরা তো এই মানুষের ধর্ম নিয়ে কথা বলতে চাই না। ওরা তো Correct. ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবসা বানাইছে, কিন্তু পরে তো মামুনুল বাইর হয় সবাই, পরে 501 নম্বর রুম হতে পারবে না। সো থ্যাংক ইউ মুরাদ ভাই ফর ইউর courageous word. Thank you very much আমার এই লাইভে থাকার জন্য। We had a lot of people watching this live today. So আমার আরো কোয়েশ্চেন ছিল, বাট ইউ নো we are running out of time, 1 hour. So one more time আমরা আবারও আপনাকে এই পেজে নিয়ে আসবো এবং before you go, You are so smart and it was a great experience from my end, I should say, because you were a real good anchor and you should go ahead, you should continue it is my request. আমাকে সবাই এখন বলে হচ্ছে মানে আমি গান্ডু দমন কমিটির সভাপতি, মানে আমি ওদেরকেই ধরি আর কি। কে কি বললো না বললো ভাইয়া, কি বললো না বললো, don't care, never care. Please. Yeah, thanks for that. Yeah, I really don't. Thank you Murad bhai, thanks again, and definitely আমার অডিয়েন্সদের পক্ষ থেকে, I'm not sure how many audience I have যারা আমার জন্য দোয়া করে, but end of the day সবার পক্ষ থেকে thanks very much লাইভে আসার জন্য। You are most welcome and just stay blessed, take care of yourself. Thank you ভাইয়া, thank you. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।